প্রধানমন্ত্রীর চীন এবং মালয়েশিয়া সফর শেষ হয়েছে। চীনের সাথে বেশ কিছু ভালো চুক্তি হয়েছে শুনেছি, সামনে দেখা যাবে। আর মালয়েশিয়ার সাথে আশানুরূপ কিছু হয়নি। মালয়েশিয়া বলেছে আমাদের দেশ থেকে মাত্র 8,000 শ্রমিক নিবে। তো আমাদের দেশের এই বিশাল বেকার তরুণ প্রজন্মের মাঝখান থেকে 8,000 লোক যদি মালয়েশিয়া নেয়, এতে আমরা কতটুকু লাভবান হব, এটা একটা চিন্তার বিষয়। আর মালয়েশিয়া যাওয়ার পথের যে খরচ, এটা কাগজে পত্রে 1 লাখ হইলেও 4 থেকে 5 লাখ টাকা এটা বাংলাদেশি এবং মালয়েশিয়ান সিন্ডিকেট মিলে নেয়। কিন্তু যারা যান তারা কিন্তু ঘোষণা দেন 1 লাখ, কারণ এর বেশি ঘোষণা দিলে ওনাদের যাওয়া অনিশ্চিত হয়ে যাবে এবং বিপদও আসতে পারে, তাই ওনারা 1 লাখ টাকাই ঘোষণা দেন। এটা একটা বিষয়, এটা কতটুকু কি করবেন বিদেশ মন্ত্রী এটা জানাবেন নিশ্চয়ই। আর খলিল ভাইয়ের কাছে আমাদের আরেকটা আবদার, যে মালয়েশিয়ায় 2000 শ্রমিক অনেকদিন ধরে জেলে বন্দি, তাদের বিষয়ে কি করলেন, কতটুকু চিঠি লেখালেখি হইল বা কতটুকু ওয়াদা নিয়ে আসলেন, তাদেরকে তো মুক্ত করতে হবে, তাই না? তো এই বিষয়ে আমি পররাষ্ট্রমন্ত্রী খলিল ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই, কখন শুনবো কি জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আসলে একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। তো আমাদের শিল্পী সমিতির ইলেকশন শুরু হয়ে যাচ্ছে আগামী 3 তারিখে, জুলাই মাসের 3 তারিখে শিল্পী সমিতির ইলেকশনটা হবে। তো এবারের ইলেকশনে দেখা যাচ্ছে যে মানে সে আগের মতো, মানে গত 2 টার্মের ইলেকশনের মতো এতটা একজনের পিছে আরেকজনের লেগে থাকা, নোংরামি, একজনের বদনাম আরেকজনের করা, এই জিনিসটা নেই। এত সুন্দর একটা ইলেকশনের ক্যাম্পেইন হচ্ছে, সবাই আনন্দ করছে এবং কোনো ধরনের হিচিং নেই, কারো প্রতি কারো ঘৃণা নেই। এটাই আসলে শিল্পীদের হওয়া উচিত, এই চরিত্রটাই অরিজিনাল শিল্পীদের চরিত্র। আর এর আগের টার্ম দুটোতে আপনারা যা দেখেছেন তা অরিজিনালি শিল্পী সমিতির চরিত্র ছিল না, এরকম আমরা আগে দেখিনি। আমি নিজেও ইলেকশন করেছি 2009 সালে এবং তখন কিন্তু আমি বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। তো যাই হোক, সেই গল্প আরেকদিন বলবো। তো এবার কিন্তু সভাপতি পদে 2 জন লড়ছেন। একজন হচ্ছে আমার উস্তাদ আরমান ভাই, ওনার হাতে আমার ফাইট শেখা, এবং এই যে অ্যাকশন নায়িকার খেতাবটা অনেকটা ওনার কারণেই আমি পেয়েছি। আর আরেকজন হচ্ছেন আমার বন্ধু, আমাদের চলচ্চিত্রের একজন খুবই গুণী এবং ভালো মানুষ, শিবা শানু। তো 2 জন মানুষের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ভালোবাসা আছে। তো এই জায়গাটাতে কনফিউজড আসলে আমি কাকে ভোট দেব। হ্যাঁ, তো যেই হোক, যে কোনো একজন তো অবশ্যই জয়ী হবেন, আর হার জিত চিরদিন থাকবে। একটা গান ছোটবেলায় শুনতাম, এই কথাটাই সত্য। তো শিল্পী সমিতির জন্য আমার শুভকামনা থাকলো, আর সময় পেলে অবশ্যই ছুটে যাব আমার শিল্পী সমিতিতে, আমার প্রাণের সমিতি শিল্পী সমিতিতে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা সারপ্রাইজ আছে। আজকে আমি কার গাড়িতে জানেন? আমাদের চলচ্চিত্রের খুবই নামকরা একজন অভিনেত্রী এবং অভিনেত্রী বলবো, সব ধরনের ক্যারেক্টার যিনি সুন্দরভাবে করে গেছেন, সেই আমাদের রিনা আপা। হ্যালো রিনা খান আপা, কেমন আছেন আপা? হ্যাঁ, আমি ভালো আছি। আমার সত্যি খুব ভালো লাগছে আজকে আপনি ড্রাইভ করছেন এবং আমি আপনার পাশে বসে যাচ্ছি। রিয়েলি আমি খুবই লাকি, আমার খুব ভালো লাগছে। আমি যখন নায়িকা ছিলাম তখন রিনা আপার সাথে আমিও কাজ করেছি, অনেক কাজ করছি। হ্যাঁ, আমরা একসাথে আউটডোর করেছি, কক্সবাজারে, ঢাকায় কাজ করেছি, এফডিসিতে, ডিপজল ভাইয়ের বাড়িতে কাজ করেছি। তো তখনকার স্মৃতিগুলি আসলে আপাকে দেখলে মনে পড়ে যায়, কারণ তখন আমাদের খুব আনন্দ স্মৃতি। মানে আমাদের ওই টাইমটা ছিল গোল্ডেন টাইম, গোল্ডেন এরা। তো
আপার সাথে গল্পে গল্পে যাচ্ছি, আমরা এখন রাস্তায় আছি। আবার drive শনিবার করছে। দিন এত ভিড়, হ্যাঁ শনিবার দিন এত ভিড়। এত ভিড়, মানে আমাদের ঢাকায় এখন চলাচল করাটাই মুশকিল, এত জ্যাম থাকে রাস্তায়। তো খুব ভালো লাগছে। তো রিনা আপা, আপনি তো দেখছি নিজেই একদম ড্রাইভ করছেন, আপনার ড্রাইভারেরও প্রয়োজন নাই। রিয়েলি বিউটিফুল, আর দেখতেও আজকে মাশাআল্লাহ আপনাকে সেই রকম সুন্দর লাগছে। আমি তো আগেও ড্রাইভ করতাম, যখন কোনোদিনই আমার ড্রাইভার ছিল না। হ্যাঁ, আপু সবসময় নিজেই সেলফ ড্রাইভ, করি। নিজেই ড্রাইভ করেন। যেখানে শুটিং থাকতো হ্যাঁ। তো আমি চলে সিলেট, তারপরে ব্রাহ্মণবাড়িয়া। ওরে বাবা, এত খুলনা, দূর দূর আপনি জার্নি হ্যাঁ, করেছেন গাড়ি নিয়ে, ওয়াও। তারপরে টেকনাফ। মজাও হইতো, একটা পিকনিক টাইপ শুটিং হয়ে যেত। আমি আমার সবচেয়ে বড় দুর্বলতা, আমি গাড়ি ড্রাইভিং পারি না। হ্যাঁ, আমার সাহসী কুলায় না, আমার হাতটা একেবারে ছোট, আমার ভিতর ধুপুক ধুপুক করতে থাকে আমি যখন স্টিয়ারিং ধরি। তা আমাকে দিয়ে কখনো গাড়ি ড্রাইভিং হয় নাই। তো রিয়েলি আমি আপুকে দেখে আমি খুবই ইমপ্রেসড যে নারীরা সব পারে। হ্যাঁ, নারীরা বাসায় রাঁধতেও পারে, গাড়িও চালাতে পারে। আপু কিন্তু বাড়িতে খুব সুন্দর সুন্দর রান্না করেন। আমি অনেকটা ভিডিও দেখেছি আপুর, মাছের ঝোল, তারপর চিংড়ি মাছের লতি দিয়ে এরকম কয়েকটা রেসিপি আপুর রান্না করা আমি দেখেছি এবং বাসাতেও ট্রাই করেছি। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাই বাই। ঠিক আছে, প্রত্যেকটা প্রবাসী ছিল, কারণ প্রবাসীরা রেমিডেন্স বন্ধ না করলে এতটা টনক নড়তো না। প্রত্যেকটা মানুষের অবদানকে স্বীকার করতে হবে। এখন উনি এক একবার এক একজনকে আদর করে একেবারে সব কৃতিত্ব দিয়ে দিচ্ছেন। একবার মাহফুজ আলমকে দিয়েছেন। মাহফুজ আলম তো মানে কোথাও আমরা দেখিও নাই আসলে 5ই আগস্টের আগে তারে। আর সেই হচ্ছে একটা মানে নিমকি শয়তান টাইপের, কোথায় মানে গাপটি মারা থাকে, দু একটা স্ট্যাটাস দেয় বের হয়ে, আবার গাপটি মারা থাকে। মানে এক অদ্ভুত প্রকৃতির মানুষ হচ্ছে এই মাহফুজ আলম। সেই মাহফুজ আলমকে উনি প্রথমে মাস্টার মাইন্ড পরিচয় করে দিয়েছেন। এখন মাহফুজ আলম নিজেও বিব্রত, কারণ সে তো মাস্টার মাইন্ড ছিল না। এখন নাহিদকে ধরেছেন। নাহিদের সাথে ওনার ঠিক আছে, একই সরকারে ছিলেন। নাহিদকে উনি মানে নাতিপুতির মতো আদর করেন আর কি, সেটাই আমরা দেখেছি। সেই সময় মানবিমানের কথা বলতেন, কোনো দুঃখ কষ্টের কথা বলতেন, নাহিদের কাছে শেয়ার করতেন। তো যাই হোক, কিন্তু উনি যে এক একজন ওনারকে শহীদ পরিবারের সাথে, আহত নিহতদের সাথে কোনো দিন উনি কথা বলেন না। মানে নিহত পরিবারের সাথে এবং আহতদের সাথে কোনো দিন উনি কথা বলেন না। তাদেরকে উনি কৃতিত্ব দিতে চান না। তাদের সাথে ওনার কথা মানে তারা ওনার সাথে দেখা করতে গিয়ে পুলিশের লাঠির বাড়ি খেয়েছিল, কারণ ওদের রক্তের কোনো দাম নাই।